মোহনবাগান রয়েছে মোহনবাগানই, কোচ বদল হোক, প্লেয়ার বদল হোক, কিন্তু পারফরমেন্সে কোনো রকম কিন্তু বদল হচ্ছে না। আবারও ভারত সেরা হওয়ার দৌড়ে একদম এগিয়ে মোহনবাগান সুপার জায়ান্টে। এই জয়ের আবহে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মোহনবাগান সচিবে দেবাশিস দত্ত। অবশ্যই তাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। থ্যাংক ইউ। এরপরের যে প্রথম প্রশ্নটা করবো দেবাশিস দাকে, সেটা হচ্ছে যে এই যে ধারাবাহিক সাফল্য, মানে এর আগে দেখেছি আমরা ফেরান্দোর সময়ও সাফল্য, হাবাসের সময়ও সাফল্য, এবার যিনি এসছেন মলিনা, মানে যাই হোক না কেন, কোচ বদল হোক আর যাই হোক, সাফল্যটা মানে থাকছে, এটা কনস্ট্যান্ট থাকছে। এই রহস্যের কারণটা কি? রহস্য যদি বলে দিই তাহলে অন্য ক্লাব তো শিখে নেবে। তো সাফল্যের রসায়ন মোহনবাগান চিরকালই জানে, 1911তেও জানতো সাফল্যের রসায়ন, আজকেও জানে সাফল্যের রসায়ন। মোহনবাগানের যে দশকেই যারাই কর্মকর্তা আসুক, তারা কিন্তু সাফল্যের রসায়ন জেনেই আসে। এবং এখন সেই সাফল্যের রসায়ন, মেন রসায়ন হচ্ছে আন্তরিকতা এবং যুগের সঙ্গে মিলিয়ে, আজকের সঙ্গে মিলিয়ে টিম করা এবং সেরা টিম করা, এবং ডেফিনেটলি ভালো কোচকেও বাঁচা। যখন হাবাস আপনারা দেখুন আইএসএল চ্যাম্পিয়ন হলো, তারপর সেই কোচকে রিমুভ করা হলো। জেনারেলি কী হয়, কোচ সরানো হয় ব্যর্থতার পর, যেরকম কিন্তু চ্যাম্পিয়ন করানোর পরে কোচ সরানো হয়েছে, এরকম উদাহরণ আপনি খুব কম পাবেন। কিন্তু কী কারণ, কেন কারণে আমি বলতে চাই না, আমি আর বিতর্ক বাড়াতে চাই না, কিন্তু ওটা সাফল্যের একটা ট্যাকটিক্স ছিল, যেহেতু আমরা মলিনোকে নিয়ে এসেছিলাম, এবং সেটা যে আমরা কারেক্ট কাজ করেছি সেটাই প্রমাণিত হচ্ছে। এখানে একটা দেবাশিসদা প্রশ্ন আছে যে সাফল্য পাচ্ছেন যে সব কোচেরা, এবং আপনি বললেন যে চ্যাম্পিয়ন হওয়ার পরেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এক্ষেত্রে কোথাও গিয়ে কি মোহনবাগানকে কোচিং করানোর সময় কোচেরা নিরাপত্তাহীনতায় বা ইনসিকিউরিটিতে ভোগার সম্ভাবনা রয়েছে? দেখুন, সাফল্য যদি সঠিকভাবে দিতে পারে এবং কন্টিনিউয়াস যদি সাফল্যের মধ্যে থাকে, তাহলে নিরাপত্তা হচ্ছে আপনার কাজ, তাহলে তো নিরাপত্তাহীনতায় ভোগার ব্যাপার নয়। আমি বললাম হাবাসের ক্ষেত্রে কিছু ঘটনা আছে যেগুলো আমি বলে বিতর্ক বাড়াবো না, কিন্তু তার জন্যই আর ফান্ডে আপনার ও সাকসেস পেয়েছিল, তারপরে আবার একটু মানে টিমটা সামলাতে পারছিল না। যখন আমরা হাবাসকে নিয়ে আসি, আমরা হাবাসকে তো মিড টার্ম নিয়ে আসি, তো সেই জন্যে, কিন্তু নিরাপত্তাহীনতার আমি মনে হয় না আমার। পরের প্রশ্ন, রিসেন্ট যদি বেশ কয়েকটা ডার্বি দেখি, প্রায় বলা যেতে পারে ওয়ান সাইডেড অ্যাফেয়ার, মানে মোহনবাগানের আধিপত্যটাই আমরা বেশি দেখেছি এই ডার্বিতে। একটা সময় ইস্টবেঙ্গল মোহনবাগানে মানে এত কথা, এত আলোচনা হতো এবং একদম সমানে সমানে টক্কর হতো, এখনও হয়। তবে স্কোর লাইন যদি দেখি তাহলে মোহনবাগান একচেটিয়া আধিপত্য দেখাচ্ছে, এটার কারণটা? না, এটা দু তিনটে কারণ আছে। মেন কারণ যেটা আমি বলবো, আইএসএলে যদি আপনি দেখেন, আইএসএলে গত 3-4 বছরে যে খেলা হয়েছে, তাতে 9 বার খেলা হয়েছে ডার্বি, তাতে আমরা একবার ড্র করেছি, 10 বার খেলা হয়েছে, একবার ড্র করেছি, আর 9 বার জিতেছি। তো এই যে 9 বার জেতাটাই বারবার বলে থাকে বলে 9 বার খেলা হয়েছে মনে হয়েছে, যাই হোক 10 বার খেলা হয়েছে, 9 বার জিতেছি। তো এই 9 বার জেতাটা আইএসএলে আমরা সত্যিকারে, দেখুন, আমরা মোহনবাগান টিম বানাই চ্যাম্পিয়ন হওয়ার জন্যে, 10, 9, 11, 12 ওইখানে থাকার জন্য নয়। আমাদের উদ্দেশ্যই হচ্ছে চ্যাম্পিয়ন। আমরা যখন সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে চুক্তি করেছিলাম, তাতে অনেক সমালোচনা হয়েছিল, কিন্তু চুক্তি করার পেছনে কারণই ছিল যে উনি আমাদেরকে যে মানের টিম আমরা চাই সেই মানের টিম বানাতে পারবে এবং ভারতবর্ষের আমরা সেরা থাকতে পারবো। আজকে এইটা যদি আপনি দেখেন, দশকের পর দশক, আমি 1911 থেকে যদি বলি, যে দশকেই যে কর্মকর্তা এসছে, তার একমাত্র চাহিদা ছিল সেই কর্মকর্তাদের যে ভারতবর্ষের সেরা টিম বানিয়ে চ্যাম্পিয়ন হওয়া। সেটা যখন ধীরেন্দ্র চালিয়েছে তখনও, তার আগেও, পরে ধীরেন্দ্রের পরে টুটুদা এসছেন, অঞ্জনদা এসছেন, সবারই উদ্দেশ্য কিন্তু ছিল ভারতবর্ষের 1 নম্বর টিম বানানো। তারপরে বিজয় মাল্যার অধীনে যখন আমরা একসঙ্গে জয়েন্ট টিম বানিয়েছি, তখনও ভারতবর্ষের আমরা সেরা টিম বানিয়েছি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সেরা টিম বানিয়ে চ্যাম্পিয়ন হওয়া। আমরা টিকে থাকার জন্য, আইএসএল খেলার জন্য আইএসএলে কিন্তু অন্তর্ভুক্তি হইনি। আমরা আইএসএল অন্তর্ভুক্তি যে টুর্নামেন্ট মোহনবাগান খেলবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা টিম বানাচ্ছি।
সেটাই হচ্ছে মেন কারণ আমি মনে করি। আর এবং সবচেয়ে বড় কারণ আমি এখানে বলবো মিস্টার গোয়েঙ্কার প্যাশন, ওনার প্যাশন টুয়ার্ডস দ্য স্পোর্টস, টুয়ার্ডস ফুটবল ইজ এক্সিলেন্ট। এবং উনি এটা অন্তর থেকে, এটা কোনো ওনার কাছে ব্যবসা নয়, এটা কোনো নয় যে কারুর প্রেশারে উনি এই মোহনবাগানটাকে নিয়েছেন। উনি মোহনবাগানের সঙ্গে যুক্ত হয়েছেন ভালোবেসে, ওনার বাবা এই ক্লাবের মেম্বার ছিল এবং তারপরেই মোহনবাগানের সঙ্গে উনি যুক্ত হয়েছেন। তো সেই জন্য আমার আশা যে আরও এই আমাদের এই যে জয়েন্ট ভেঞ্চার আরও এগিয়ে চলবে এবং মোহনবাগানেরও পতাকা পথ করে উঠবে। একেবারেই। আর দেবাশিসদার কথা অনুসারে বলতেই হয় যে মোহনবাগান যখন নামে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই নামে। যদি পয়েন্টস টেবিলটা এখন দেখেন গুগলে গিয়ে, সেটাই কিন্তু দেখাবে যে লিগ শিল্ড জয়ের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে মোহনবাগান সুপার জায়ান্টে। আরও একটা প্রশ্ন, এখানে রিসেন্ট ডার্বি আমরা দেখেছি এবং তারপর সেখানে রেফারিং নিয়ে অনেক প্রশ্ন। আমি ইরেসপেক্টিভলি বলছি, মানে কোনো পার্টিকুলার দলের কি অভিযোগ সেটা নিয়ে বলছি না। আইএসএল এর রেফারিং নিয়ে আপনার কি টেক? এই 83 এই আপনার ওয়ার্ল্ড কাপেও যখন মারাদোনা হাত দিয়ে গোল করেছিল সেই নিয়েও বিতর্ক হয়েছে। দেখুন, কথা হচ্ছে রেফারি ভার সিস্টেম তাই নিয়ে চালু হয়েছে। এবার ভার সিস্টেম বিশ্বের ফুটবলে অনেক জায়গায় এসে গেছে, এখনও অবধি ভারতবর্ষে আসেনি। যখন ভারতবর্ষে আসবে সেগুলো আসবে। রেফারিং নিয়ে আমি আপনাকে অগন্তি এক্সাম্পল দেখাতে পারি যেখানে রেফারিংয়ের ভুলে বা ইচ্ছাকৃত ভুলে মোহনবাগান হেরেছে। মোহনবাগান কলকাতা লিগ অজস্রবার পায়নি শুধু রেফারিংয়ের জন্যে। তো সেইটা নিয়ে আমি বিতর্ক বাড়াতে চাই না, আমি কাউকে এখানে সমালোচনা করব না। রেফারিরা মানুষ, তাদের দ্বারা ভুল হয়, ঠিক হয়। আদৌ আমার গত ডার্বি, আপনি যদি আইএসএল ডার্বি দেখেন, আনোয়ার পেনাল্টি বক্সের মধ্যে গ্রেগ স্টুয়ার্টকে মেরে ফেলে দেয়, ওটা 200% পেনাল্টি। যে কেউ দেখবে, কোনো প্রাক্তন প্লেয়ার বলে দিক যে হ্যাঁ এইটা এই আপুইয়ার হাতে লাগা বলটা পেনাল্টি আর ওটা পেনাল্টি নয়, আমি মেনে নেব। তাহলে রেফারি ওই ম্যাচটাই অন্যায় করেছিল, তো আমরা তো সমালোচনা করিনি। কেন আমরা জানি এই খেলাতে এখন রেফারিরা ভুল করছে এবং রেফারিংয়ের মান আমাদের ভারতবর্ষে সেই জায়গায় আমরা পৌঁছতে পারিনি, ধীরে ধীরে পৌঁছবে। তবে ভার সিস্টেম আমার মনে হয় চালু করা উচিত। চালু করলে এই ধরনের ভুল বাহাল যেটা হয়েছে, যেটা গত ডার্বিতে আমরা করেছি, এই ডার্বির আমি বলতে চাই না, কিন্তু গত ডার্বিটা তো আমরা সাফার করিয়েছি। তো সেটা নিয়ে আমার কথা হলো প্রাক্তন প্লেয়াররা যখন লিখছেন তখন তারা যেন দুটোই লেখেন, যে গত ডার্বিতে যে ভুলটা হয়েছিল এই ডার্বি দুটো ভুলই লেখা উচিত। খালি একটা ভুল নিয়ে, একটা ম্যাচ নিয়ে চিৎকার করে তো লাভ নেই, সবগুলোই নিয়ে আলোচনা করা উচিত। যেটা আপনি প্রশ্ন করলেন, আপনার প্রশ্নটা কারেক্ট, যে কোনো একটি টিমের খেলা বা একটি খেলা তো নয়, অনেক খেলাতেই এই নিয়ে সমালোচনা। আচ্ছা, আপনি একটা মজার জিনিস দেখবেন, আপনি বলি আমার খুব হাসি পায়, কোনো একটি বিশেষ ক্লাব, আমি আবার ক্লাবের নাম বলছি না, কোনো একটি বিশেষ ক্লাব যখন ম্যাচগুলো হারে তখন বলে আমরা রেফারি রিক্রুট করতে পারিনি, আমরা রেফারির জন্যেই হারছি। যখন আবার তারপরেই দুটো ম্যাচ পরপর জেতে, তখন কিন্তু একদম চুপ রেফারি নিয়ে। তখন কি রেফারি তাহলে রিক্রুট করে জিতলো না রেফারিং ভালো হলো? তখন কিন্তু রেফারিং নিয়ে, মানে জিতলে রেফারি কোনো অন্যায় করছে না, হারলেই হচ্ছে রেফারির দোষ। এটা আমার কাছে খুব হাস্যস্কর মনে হয়েছে। অবশ্যই। তবে একটা কথা উঠে আসছে সেটা হচ্ছে ভার সিস্টেমটা আসলে ভালো হয়, মানে ভার সিস্টেমটা আসা উচিত। এটা সব ক্লাবেরই মোটামুটি একরকমই বক্তব্য। দেখা যাক কবে থেকে চালু হয়। আরেকটা বিষয় হচ্ছে যে ডার্বির পর আপনাকে নাকি নিগৃহীত করা হয়েছিল ইস্টবেঙ্গল সমর্থকদের দ্বারা, এই খবরটা কি সত্যি? না, ডার্বির পরে নয়, ডার্বির আগেই, মানে খেলা শুরুর আগেই। এবং ওরা মানে ঠিক আমাদের যে সিএম গ্যালারি, যেটা মেন ওদের ভিভিআইপি এরিয়া, সেখানে আমরা ছিলাম। স্পোর্টস কমিশনার, মানে ওদের যেটা স্পোর্টস সেক্রেটারি, তিনি তার মেয়েকে নিয়ে খেলা দেখতে এসেছিলেন। ওখানে সব মহিলারাও ছিলেন অনেকে, খুব কম জায়গা, আমরা হার্ডলি ওখানে 20 জন বসতে পারে। আমার এক্সিকিউটিভ কমিটির মেম্বার আছে। আমাদের ঠিক পাশেই ভিআইপি গ্যালারি, একদিকে মোহনবাগান ছিল, একদিকে ইস্টবেঙ্গল সাপোর্টাররা ছিল। অকথ্য ভাষায় প্রথম থেকেই, আর 2 মিনিটের মধ্যে গোলটা হয়েছে, তো গালাগালি দিয়ে শুরু করলো। তো আমি জিজ্ঞেসও করলাম যে এরা এই ধরনের লোকেরা এইখানে ভিআইপিতে টিকিট পেলো কী করে? তা বললো আমরা ক্লাবকে দিয়েছি, ক্লাব কাদেরকে দিয়েছে সে তো আমার কোনো কিছু করণীয় নেই। এবং ওই স্পোর্টস কমিশনার, মানে যিনি আসামের স্পোর্টস সেক্রেটারি, উনি তারপরে পুলিশকে ডাকলেন এবং ডেকে হাফ টাইমে পুলিশ ওই মানুষগুলোকে সরিয়ে দিল। তারা খালি গালাগালিই দিচ্ছিল, অগত্য ভাষায় গালাগালি দিচ্ছিল। তবে আমাকে আমার সাপোর্টাররা বলছিল যে
এ করি কনফ্রান্ট করি, না 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 না, ওদের ফ্রাস্ট্রেশনে ওরা বলছে 9খানা ম্যাচ যদি হারে 10টার মধ্যে, একটা মানুষের ফ্রাস্ট্রেশন হবে না? আমি তো হলে সুইসাইডই করে ফেলতাম। ওদের কর্মকর্তারা এখনও চালিয়ে যাচ্ছে, রেফারি তা দোষ দিয়ে যাচ্ছে, কিন্তু নিজেদের কোনো লজ্জার ব্যাপার নেই। সেটা আমি তো হলে ভাবতেই পারছি না যে 10টার মধ্যে 9টা আমি ইসমাইলের কাছে হেরে গেছি। ভাবা যায় এটা? আমি তো ভাবতে পারছি না। শেষ প্রশ্ন দেবাশিতাকে করব, সেটা হচ্ছে যে আমরা জানি যে 15 জুলাই ক্রিকেট দিবস মোহনবাগানে, এবং বর্ণাঢ্য অনুষ্ঠান হতে চলেছে। কি মানে পরিকল্পনা, কি কি অনুষ্ঠান হতে চলেছে? পরিকল্পনা হচ্ছে আমাদের 3টে থেকে প্রোগ্রাম। সৈয়দ কিরমানি লিজেন্ডারি ক্রিকেট প্লেয়ার, উনি আসছেন। আমাদের প্রথমে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার, তার উদ্বোধন করবেন। উদ্বোধন করে আমরা লনেই প্রোগ্রাম করছি, এবং আমরা মোহনবাগানে খেলেছে সব প্রাক্তন প্লেয়ারদের ডাকছি, ডেকে আমরা ওই এবং সেদিন চুনিদার জন্মদিন, চুনি গোস্বামীর জন্মদিন, সেটাই অ্যাকচুয়াল পালন করা হচ্ছে। এবং প্রত্যেক বছরই আমরা ওটাকে ক্রিকেট ডে হিসেবে পালন করব। তো প্রথমে আমরা বৌদিকে, বাসন্তী বৌদি আসছেন, ওনার ফ্যামিলি থাকবে, চুনিদার ফ্যামিলি, তাকে আমরা অনার করব। তারপরে আমাদের ক্যাপ্টেন যারা মোহনবাগানের হয়ে যারা অধিনায়কত্ব করেছেন তাদেরকে সম্বর্ধনা হবে। তারপরে যারা ইন্ডিয়া খেলেছে মোহনবাগান থেকে এবং বেঙ্গল থেকে, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে, এবং যারাই প্রাক্তন প্লেয়ার আসবে সবাইকে সম্বর্ধনা হবে। তারপরে একটা টক শো হবে উইথ কিরমানি, কিরমানিকে সম্বর্ধনা দেওয়ার পর উইথ কিরমানি একটা টক শো হবে। এবং এই যে প্রাক্তন প্লেয়ারদের যখন সম্বর্ধনা দেওয়া হবে, তাদের সঙ্গেও ছোট ছোট করে তাদের ইতিহাস, তাদের মোহনবাগানের খেলা, মোহনবাগান নিয়ে তাদের যা স্মৃতি, সে নিয়ে একটা গল্প মতোভাবে করা হবে। এবং লাস্টলি কিরমানির সঙ্গে তারপরে প্লেয়াররা, সদস্যরা সবাই মিলিত হবে, গেট টুগেদার করবেন। অনেক ধন্যবাদ দেবাশিতা এতটা সময় দেওয়ার জন্য কলকাতা টিভিকে। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে জয়জ্যোতি, কলকাতা টিভি।